ফিরে এলাম দশম শ্রেণীর আর একটি কবিতা নিয়ে। আজকের আলোচনার বিষয় আয় আরও বেঁধে বেঁধে থাকে, কবি শঙ্খ ঘোষ। তো চলো সরাসরি কবিতার বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। কবির জন্ম 1932 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি অধুনা বাংলাদেশের চাঁদপুর জেলায়। যদিও তোমাদের পাঠ্য বইতে উল্লেখ করা হয়েছে অধুনা বাংলাদেশের বরিশালে, আমি অনেকগুলো গ্রন্থ দেখলাম চাঁদপুর কথাটায় উল্লেখ করা আছে। এখন বরিশাল জেলার অন্তর্গত চাঁদপুর না চাঁদপুর আলাদা জেলা, সেটা নিয়ে একটু দ্বন্দ্ব থেকে যায়। তবে আমার ক্লাসটা সরাসরি তোমাদের সঙ্গে কোঅপারেট করার জন্য তোমরা তোমাদের বিদ্যালয়ের শিক্ষকের কাছ থেকে এ বিষয়ে জেনে নেবে এবং কমেন্ট করে জানাবে কোনটা সঠিক। আমি সরাসরি পাঠ্যপুস্তকের এই যে বরিশাল উল্লেখ করা আছে লেখক পরিচিতির মধ্যে বা কবি পরিচিতির মধ্যে, সেটাকে ভুল বলতে পারি না। তাই আমার অন্যান্য জায়গার যে তথ্য সেটা থেকে আমি চাঁদপুর বলেই উল্লেখ করলাম। তোমরা জানালে আমিও ভীষণভাবে খুশি হব, উপকৃত হব বলতে পারো। আর বাকি অংশটুকু তোমরা শুনতে থাকো। কবির পিতা মনীন্দ্র কুমার ঘোষ, মাতা অমলাবালা দেবী। পিতামাতার চতুর্থ সন্তান চিত্তপ্রিয়ের শৈশব শিক্ষা শুরু হয় বাড়িতেই। এরপর পাবনা জেলার পাকশি চন্দ্রভাগা বিদ্যাপীঠে 1943 খ্রিস্টাব্দে ভর্তি হন 6ষ্ঠ শ্রেণীতে। তার পিতা মনীন্দ্র কুমার ঘোষ ছিলেন এই বিদ্যালয়েরই প্রধান শিক্ষক। বিদ্যালয়ের শিক্ষা শেষ হতেই সপরিবারে কলকাতা চলে আসেন। এরপর একে একে 1949 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ থেকে আইএ পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া, 1951 খ্রিস্টাব্দে বিএ পরীক্ষা ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য পাঠ গ্রহণ করা তার উল্লেখযোগ্য কৃতিত্ব বলা যেতে পারে। পরবর্তীকালে বঙ্গবাসী, সিটি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বহুদিন অধ্যাপনাও করেছেন। তার উল্লেখযোগ্য সাহিত্য কৃতি দিনগুলি রাতগুলি, এটি প্রকাশিত হয় 1956 খ্রিস্টাব্দে। নিহিত পাতাল ছায়া, বাবরের প্রার্থনা, এই বাবরের প্রার্থনা আর জন্য তিনি বিশেষভাবে পুরস্কৃত হয়েছিলেন, আসি সে কথা পরে। পাজরে দাঁড়ের শব্দ, জলই পাষাণ হয়ে আছে, যে গ্রন্থ থেকে তোমাদের এই পাঠ্য কবিতাটি নেওয়া, জলই পাষাণ হয়ে আছে। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, একসময় বেশ সমালোচিত হয়েছিল, মানুষের মুখে মুখে ঘুরত। সত্যি কলকাতা শহর যেন বিজ্ঞাপনের আড়ালে চলে যাচ্ছে। মূর্খ বড় সামাজিক নয়, 1977 সালে এটি নরসিংহ দাস পুরস্কারে ভূষিত হয়। ধুম লেগেছে হৃৎকমল, 1989 সালে এই গ্রন্থ রবীন্দ্র পুরস্কারে পুরস্কৃত হয়। গোটা দেশ জোড়া গৌঘর, প্রতি প্রশ্নে কেঁপে ওঠে ভিটে, হাসি খুশি মুখে সর্বনাশ, গান্ধর্ব কবিতা গুচ্ছ, সরস্বতী পুরস্কার প্রাপ্ত গ্রন্থ। এছাড়াও তিনি ছোটদের জন্য বেশ কিছু গ্রন্থ লিখেছেন, সেগুলি এরকম: ছোট্ট একটা স্কুল, অল্প বয়স কল্প বয়স, সকালবেলার আলো, সুপুরি বনের শাড়ি, শহর পথের ধুলো ইত্যাদি। তিনি কুন্তক ছদ্মনামে লিখেছেন শব্দ নিয়ে খেলা ও কথা নিয়ে খেলা। প্রবন্ধের বই হিসাবে লিখেছেন কালের যাত্রা ও রবীন্দ্র নাটক। ছন্দময় জীবন, ভিন্ন রুচির অধিকার, এই শহরের রাখাল, ঐতিহ্যের বিস্তার, এ আমির আবরণ, ছন্দের বারান্দা প্রভৃতি উল্লেখযোগ্য। যখন কুন্তক ছদ্মনামে লেখার কথা বললাম, তখন বলতে হয় তার ছদ্মনাম চিত্তপ্রিয় ঘোষ, আসল নাম হলেও তিনি শঙ্খ ঘোষ নামে এই কাব্য কবিতা রচনা করেন। তো এর পাশাপাশি বলতে হয় রক্ত কল্যাণ এই অনুবাদের জন্য
সাহিত্য একাডেমি পুরস্কার পান 1999 খ্রিস্টাব্দে। আগেই বলছিলাম যে বাবরের প্রার্থনা প্রসঙ্গে পরে আসছি। সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন এই বাবরের প্রার্থনা প্রকাশের জন্য। বিশ্বভারতীর দেশিকোত্তম পুরস্কার পান 1999 খ্রিস্টাব্দে। 2011 সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধিতে সম্মানিত হন। 2015 সালে সাহিত্য ব্রহ্ম পুরস্কার পান। 2016 সালে জ্ঞানপীঠ পুরস্কারে তিনি ভূষিত হন। 2021 সালে 21শে এপ্রিল তিনি প্রয়াত হন করোনার সময়কালে করোনাক্রান্ত। ফলে তার জীবনের পরিসমাপ্তি ঘটে 21শে এপ্রিল 2021। খুব বেশি দিন আগের কথা নয়। তোমরা হয়তো দেখেছো বিভিন্ন আন্দোলনের শরিক হতে, পথে নামতে এই কবিকে। তাকে ঘিরে মানুষের উন্মাদনা চরম পর্যায়ে পৌঁছেছিল কবিতাপ্রেমী মানুষের কাছে। চলো এবারে আমরা সরাসরি চলে যাই কবির এই কবিতার বিষয়বস্তুর মধ্যে। খুব সংক্ষেপে বলতে হয় কবিতার বিষয়বস্তুটি হচ্ছে আসলে ক্ষমতাবান সাম্রাজ্যবাদী শাসকেরা নিজেদেরকে দিনের পর দিন যে পর্যায়ে নিয়ে যাচ্ছে তাতে স্বাধীনতাপ্রেমী সাম্যবাদী সাধারণ শ্রেণীর মানুষদের দুর্বিষহ অবস্থা চরম পর্যায়ে পৌঁছাচ্ছে। একদিকে পুঁজিবাদ সাম্রাজ্যবাদী আর অন্যদিকে সাধারণ শ্রেণীর মানুষ অসহায়। তাদের এই যে তফাৎ ক্রমশ বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে যাচ্ছে, তার বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছেন কবি শঙ্খ ঘোষ। এই প্রতিবাদের মধ্য দিয়ে এই কবিতাটির প্রত্যেকটি লাইনের মধ্যে, ছোট্ট কবিতা কিন্তু প্রত্যেকটি লাইনের মধ্যে তাৎপর্যপূর্ণ কথা বলে কবিতাটিকে সৃষ্টি করেছেন, রচনা করেছেন। চলো সরাসরি লাইন ধরে ধরে আমরা একটু দেখি। তোমরা বইটা খুলে নিয়ে বসবে। আবার বলি, কবিতাটি কিন্তু তোমাদের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে পাঠদানের চেষ্টা করছি। তোমরা যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে আমাকে জানিও, বিস্তৃত ব্যাখ্যা আমি প্রয়োজনে সেখান থেকে দিতে পারবো জেনে। প্রথমেই বলছেন কবি, আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত। আমাদের ডান পাশে ধস, ডান পাশ তুমি কল্পনা করে নাও ডান দিক, অর্থাৎ তুমি যেখানে বসে আছো, তুমি যেখানে কবিতা পড়ছো সেই জায়গার ঠিক ডান দিকটাকেই তুমি কল্পনা করো। ডান দিক, সে পাশে আছে ধস। ধস কি? অর্থাৎ আমরা জানি বালি পাথর বা যে কোনো জিনিসের, যে কোনো বস্তুর স্তূপীকৃত অবস্থা থেকে যদি বিচ্যুত হয় কোনো একটি অংশ কোনো কারণে, তাহলে সেটা ধস নামে চিহ্নিত করা হয়। সাধারণভাবে পাহাড় পর্বত বালি এই সমস্ত মাটিও হতে পারে, বিভিন্ন জিনিসের ক্ষেত্রেই এই একাংশ বিচ্যুত হয়ে যাওয়া, সে যে কোনো কারণেই হোক, এটাকেই ধস নামে চিহ্নিত করা হয়েছে। আর আমাদের কবিতার প্রথম পংক্তিতে প্রথম শব্দেই বলা হয়েছে আমাদের ডান পাশে ধস। এই আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে? এই আমাদের আসলে কবি দেশকালের সীমা অতিক্রম করে সাম্রাজ্যবাদী ও হানাদার শত্রুর হাতে আক্রান্ত সাধারণ শ্রেণীর মানুষদেরকেই বুঝিয়েছে। আমরা সত্যিই তো আক্রান্ত হচ্ছি প্রতি পদে পদে এই সাম্রাজ্যবাদী অর্থ সম্পদশালী মানুষদের দ্বারা। তো আমাদের বায়ে গিরিখাত, আমাদের ডান পাশে ধস আর আমাদের বায়ে গিরিখাত। আমাদের বাদিকে ওই একই রকমভাবে বাদিক কল্পনা করে নাও তুমি, সামনে তোমার ওই তার বাদিকটাকে পশ্চিম দিক কল্পনা করতে পারো, ডান দিকটাকে যেমন পূর্ব দিক কল্পনা করতে পারো। এরকমভাবে আমাদের চারদিকে যে পরিস্থিতিটা রয়েছে সেটাকেই চিহ্নিত করেছেন কবি এইভাবে, আমাদের বায়ে গিরিখাত। গিরি মানে পাহাড় পর্বত, তার খাদ অর্থাৎ যে স্থান থেকে চ্যুত হতে পারলেই জীবনের পরিসমাপ্তি, চ্যুত হলেই জীবনের পরিসমাপ্তি, অর্থাৎ বিপজ্জনক অবস্থা, ভয়াবহ অবস্থা। পদে পদেই মানুষের বিপদ ও পতনের আশঙ্কার কথা কবি এই উদ্ধৃতির মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন। আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত। আমাদের মাথায় বোমারু,
ডান দিক বাদিক হয়ে গেল, এবার মাথায় বোমারু। বোমারু কি? বোমা নিক্ষেপকারী যন্ত্র বা বিমান, অর্থাৎ যার মধ্য দিয়ে বোমা নিক্ষিপ্ত করা যায়। পায়ে পায়ে হিমানির বাঁধ, অর্থাৎ নিচের দিকে আমাদের বরফে আবৃত, যেন পা আটকে যায়, এগোতে পারি না, হিমানি বাধাপ্রাপ্ত করছে। আসলে কেন? আমরা প্রতিনিয়তই কোনো কাজ করতে গেলে আশঙ্কার মধ্যে যে থাকি, তাতেই আমরা গৃহবন্দী এক প্রকার। আর সেই কারণেই যেন মনে হচ্ছে পায়ে পায়ে হিমানির বাঁধ। আমরা এখানে চারটে দিক পেলাম। কোন কোন দিক? ডান দিক, বাদিক, ঊর্ধ্ব এবং অধ, নিচের দিক। কিন্তু আমরা চারটে দিককেই প্রধান দিক বলে গণ্য করি। সেই চারটে দিক কিন্তু নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই যে চার দিক থেকে বিভিন্ন খবরাখবর আসে, এই চার দিককেই সাধারণভাবে প্রধান দিক বলে গণ্য করা হয়। কিন্তু আমরা জানি এই যে খবরাখবর, নিউজ, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট নিউজ, এই যে আসে চারটে দিক, এই দিকের বাইরেও কিন্তু আরও দিক আছে। সেই দিকগুলো ঈশান, নৈঋত, বায়ু, অগ্নি, ঊর্ধ্ব, অধ। কবি এখানে ডান দিক বা দিক, ঊর্ধ্ব এবং অধর কথা বলছেন, সামনে বা পিছনের কথা তিনি উল্লেখ করেননি। এরপরেই কবি বলছেন, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। আমাদের কোনো আর পথ নেই। কোন পথে আমরা হাঁটব? কোন পথে আমরা যাব? কোন পথে আমাদের শান্তি পাওয়া সম্ভব? আমাদের ঘর গেছে উড়ে, আমাদের ঘর উড়ে গেছে। অর্থাৎ আমাদের ঘরের অস্তিত্ব আছে বলে আমরা আর ভাবতে পারছি না। যেখানে শান্তি পাওয়া যেতে পারে, যেখানে সুখ বাসা বাঁধতে পারে, সে যেন আর নেই। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমাদের আপনজন সন্তানেরা, তাদের মৃতদেহ চারিদিকে যেন ছড়ানো রয়েছে। সব, তালবস্য বা সব, সব শব্দের অর্থ হচ্ছে মৃতদেহ। তোমরা জানো দন্তস্ব বসব, সব মানে সকল, কিন্তু তালবস্য বসব মানে মৃতদেহ। ছড়ানো রয়েছে কাছে দূরে মানে কাছে পিঠে ছড়িয়ে রয়েছে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদেরও মৃত্যু কি শেষ পর্যন্ত এই একই রকমভাবে হবে? অর্থাৎ ছোট ছোট শিশুদের ভবিষ্যৎ আমরা বিনষ্ট করছি, এইভাবে তাদেরকে কবজায় নিজেদেরকে বন্ধক রেখে আমাদের উত্তরসূরিদের ভবিষ্যৎটিকে নষ্ট করছি। তারা মৃত, তাদেরই মতন আমরাও যদি মরে যাই তাহলে এই জীবন বৃথা। এই জীবনের পরিপূর্ণতা পেতে গেলে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম সুখের মধ্যে থাকবে। আমরাও তবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমরা কি এইভাবে মরে যাব? আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। আমাদের আর কোনো পথ নেই। আমরা যদি এই মুহূর্তে সঙ্গবদ্ধ না হই, আমরা এই মুহূর্তে যদি পরস্পরের সাহায্য নিয়ে এগিয়ে এসে দলবদ্ধতা না ভাব দেখাই বা প্রকাশ করি বা বিদ্রোহ করি বা প্রতিবাদ জানাই, তাহলে আমরা মৃত, মরে গেছি বলেই আমাদের ভেবে নিতে হবে। আমাদের ইতিহাস নেই, আমরা এমনই ইতিহাস। কবি বলছেন আমাদের কোনো ইতিহাস নেই। ইতিহাস কথার অর্থ হচ্ছে অতীত দিনের কাহিনী। আমাদের অর্থাৎ এই সংঘবদ্ধতার মধ্য দিয়ে যে আমরা প্রতিবাদ করব, এই ধরনের কোনো ইতিহাসের রেখাচিত্র তেমন লক্ষ্য করা যায় না। সাম্রাজ্যবাদীরা সবসময় এই ধরনের ইতিহাস সৃষ্টিকারীর বিরুদ্ধে তারা সরব থাকে। তাই বলছেন কবি আমাদের ইতিহাস নেই, অথবা আমরা এমনই ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। যেন আমরা দয়ার দাক্ষিণ্যে বেঁচে আছি, বেঁচে থাকি। সাম্রাজ্যবাদীরা আমাদের যখন দয়া করবেন, তাদের দয়া দাক্ষিণ্যেই যেন আমাদের প্রাণ ফিরে পাবে। আমাদের এই জন্যে অন্যের আশ্রয়ে আশ্রিত হয়ে থেকে প্রতিবাদ ভুলে যাওয়া, দয়া দাক্ষিণ্য ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে গিয়ে সমষ্টিগত স্বার্থকে ক্ষুণ্ণ করা, এভাবেই কিন্তু সমাজ একটা ধ্বংসের মুখে যাত্রা করে, ধ্বংসের মুখে পড়ে। আমরা ভিখারি 12 মাস, অর্থাৎ আমরা ভিখারির মতন আচরণ করি। 12 মাস এখানে শুধুমাত্র সংখ্যাভিত্তিক 12টি মাস নয়,
কালান্তর, এক যুগ থেকে আরেক যুগ, এক কাল থেকে আরেক কালে, অর্থাৎ দীর্ঘকালীনতা বোঝাতেই এই 12 মাস শব্দটি প্রতীকী হিসাবে ব্যবহার করেছেন কবি। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো বেঁচে আছে, অর্থাৎ পৃথিবীর বাঁচা মানে কি? পৃথিবীর বাঁচা মানে হচ্ছে এখানে পৃথিবীর মানুষজনের বাঁচা, পৃথিবীর গাছপালা বাঁচা, পৃথিবীর সভ্যতা, সংস্কৃতি, সমাজ ব্যবস্থাকে বাঁচানো। তো সেই পৃথিবী হয়তো আছে, কিন্তু পৃথিবী হয়তো গেছে মরে। আবার সন্দেহ প্রকাশ করেছেন কবি, হয়তো বা পৃথিবী মরে গেছে। এই মরে যাওয়া অর্থাৎ আমি মনে মনে ভাবছি হয়তো মরে গেছে, আর সকলেই হয়তো বেঁচে আছে। ব্যাপারটা কেমন? আমি যখন জেগে ঘুমানোর ভান করে পড়ে আছি, তখন আমাকে কেউ ডাকলে বা তার আগের কথা শুনে যদি মনে হয় আমাকে ডাকতে আসছে, আমি পরিকল্পনা করে নিতে পারি সাড়া দেব না, ঘুমানোর ভান করেই পড়ে থাকবো। তাতে তারা যে আলোচনা করছে, যে কথাবার্তা বলছে, সবটাই শুনতে পারবো জেগে জেগে। অর্থাৎ একে বলে জেগে ঘুমানো। জেগে ঘুমিয়ে থাকলে তাকে জাগানো যায় না। ঘুমানো মানুষকে যতটা সহজে ডেকে তোলা যায়, জাগানো যায়। তো এরকমই পৃথিবী প্রতিবাদহীন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে না। তাই আমার কাছে মনে হচ্ছে পৃথিবী মরে গেছে, অর্থাৎ কবির কাছে মনে হচ্ছে পৃথিবী মরে গেছে। কিন্তু সবাই হয়তো ভাবছে পৃথিবী সুন্দর, পৃথিবী ঠিক আছে। এই পৃথিবী ঠিক থাকা মানে পৃথিবীর মানুষজন, পৃথিবীর সভ্যতা, সংস্কৃতির সব কিছু ঠিক থাকা। তাই কবির অন্তর্দৃষ্টিতে পৃথিবী মরে গেছে বলে তাই তার ধারণা। বলছেন পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে? আমাদের কথা কেই জানে? অর্থাৎ যারা এরকম ভাবছি, আমাদের কথা কে বা জানে? যারা বলতে এখানে এই নিপীড়িত, অত্যাচারিত সাধারণ শ্রেণীর মানুষ, তাদের কথাই কবি বলছেন। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, আমরা দরজায় দরজায় ঘুরেছি। ফিরেছি মানে দরজায় দরজায় গিয়েছি, দৌড়ে দৌড়ে। দৌড় শব্দের অর্থ হচ্ছে দরজা। অর্থাৎ দৌড়ে দৌড়ে শব্দ দুবার ব্যবহার করে এটাই বোঝানো হয়েছে অসংখ্য মানুষের দরজায় গেছি কাতর মিনতি নিয়ে। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। অর্থাৎ আমরা সঙ্গবদ্ধ হওয়ার জন্য জোট যখন করতে গেছি, তখন মানুষের দরজায় দরজায় গেছি, এসো পাশে দাঁড়াও, তোমার পাশে আমি আছি। আমরা যদি একতাবদ্ধ না হই, ঐক্যবদ্ধ না হই, আমরা যদি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, লড়াই না করি, তাহলে আমরা অসহায় হয়ে যাব আরও বেশি রকমভাবে, কেউ বাঁচব না। পাশের ঘরে আগুন লাগায় আমার আনন্দ হওয়ার কথা নয়, সেই আগুনের তাপ, সেই আগুনের জ্বলন্ত শিখা আমার গৃহকেও প্রজ্বলিত করতে পারে। তাই আমাদের এখনই সঙ্গবদ্ধ হতে হবে। তবু তো কজন আছি বাকি, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। হাতে হাত রেখে আমরা পরস্পর পরস্পরের সঙ্গে ঐক্যবদ্ধভাবে বেঁধে থাকব, সমৃদ্ধ থাকব, শক্তিশালী হব। কবি এই সংকল্প নিয়েই বলছেন আয় আরও বেঁধে বেঁধে থাকি। তাহলে তোমরা বুঝতেই পারলে কবিতাটির মধ্যে কবি কোন মনোভাব ব্যক্ত করেছেন, কিভাবে ব্যক্ত করেছেন। যদি তোমাদের মনে হয় কোনো পংক্তি আরও বিস্তৃত ব্যাখ্যা করার দরকার আছে, তাহলে কমেন্ট করে জানিও। আর আমার একটা অনুরোধ, তোমরা একটা অন্ততকে লাইক দিও, আর সেই সঙ্গে সঙ্গে যদি বন্ধুদের কাছে শেয়ার করো, আমি খুব খুশি হব। সাবস্ক্রাইব করে রেখে দিও পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ। এবার এই কবিতা থেকে কিছু তোমাদের MCQ, SAQ, ব্যাখ্যামূলক ও রচনাধর্মী প্রশ্নের কথা বলি। এগুলো তোমরা সলভ করবে নোটবুক থেকে বা সহায়িকা থেকে, তাহলে তোমাদের ভীষণ ভীষণ কাজে আসবে। যদি উত্তরগুলো জানা থাকে তাহলে কমেন্ট করে জানিও, যদি না জানা থাকে তাহলেও জানিও। প্রয়োজনে আমি তোমাদের পরবর্তী কোনো ভিডিওর মধ্য দিয়ে উত্তরগুলো ব্যাখ্যা করে দেব। চলো শুরু করছি। প্রথমে MCQ প্রশ্ন। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? নিহিত পাতাল ছায়া, পাজরে দাঁড়ের শব্দ, জলই পাষাণ হয়ে আছে, দিনগুলি রাতগুলি। আমি আলোচনার মধ্যে বলেছি এই কবিতাটি জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের মধ্যে থেকে নেওয়া। 2 নম্বরে পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের আক্ষরিক অর্থ কী? হিমানি শব্দের আক্ষরিক অর্থ হল জল, আগুন, তুষার এবং পর্বত। তোমরা নিশ্চয়ই জানো এটা। হিমানি শব্দের অর্থ হচ্ছে তুষার। নেক্সট কোশ্চেন 3 নম্বর। আয় আরও বেঁধে বেঁধে থাকি
বাক্যাংশটি কবিতায় কবার ব্যবহৃত হয়েছে? একবার, দুবার, তিনবার, চারবার। আয় আরও বেঁধে থাকি বেঁধে বেঁধে থাকি বাক্যাংশটি কবিতায় দুবার ব্যবহৃত হয়েছে। কোশ্চেন নাম্বার 4, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় এক জায়গায় বলা হয়েছে আমাদের ডান পাশে। আমাদের ডান পাশে কি? টাকা, বাঁধ, ধস এবং পথ। খুব সহজ প্রশ্ন। আমাদের ডান পাশে ধস, কবিতার একেবারে শুরুর দিকেই এ কথাটা বলা হয়েছে। এবার 5 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে, দূরে, অনেক দূরে, কাছে, দূরে। সঠিক উত্তর কাছে, দূরে। তো এরকমভাবেই আরও অনেক শর্ট কোশ্চেন এমসিকিউ হিসাবে তোমরা পেয়ে যাবে, সেগুলো চর্চা করো। এবার চলে আসছি এসএকিউতে। গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন যেগুলো বিভিন্ন পরীক্ষায় দিয়েছে, আমি সেগুলোই শুধুমাত্র তোমাদের সামনে তুলে ধরছি। ছড়ানো রয়েছে কাছে, দূরে। কি ছড়ানো রয়েছে? আমাদের ইতিহাস নেই, এ কথা বলা হয়েছে কেন? আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? আয় আরও বেঁধে বেঁধে থাকি এ কথা বলার কারণ কি? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি রচয়িতা কে? পৃথিবী হয়তো মরে গেছে। এই স্কুলে পার্শ্ববর্তী হবে সামনের বার থেকে। পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি? এগুলো বিভিন্ন বছরের পরীক্ষায় প্রশ্ন হিসাবে এসেছিল, তাই তোমাদের সামনে এগুলো উল্লেখ করলাম। এবারে আসছি কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন। আমাদের ইতিহাস নেই, কে কেন এ কথা বলেছেন? আমরা ভিখারি 12 মাস। আমরা বলতে কারা? ভিখারি শব্দ বলে কবি কি বোঝাতে চেয়েছেন? এবারে বলি রচনাধর্মী প্রশ্ন। এই প্রশ্নগুলো 150 শব্দে লিখতে হবে। যেমন আগের ব্যাখ্যামূলক প্রশ্নগুলো 60টি শব্দে লিখলে হতো, এগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই 150 শব্দের মধ্যে লেখার চেষ্টা করো। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? এমনটা মনে হচ্ছে কেন? দ্বিতীয় প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। তৃতীয় প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস। কোন পরিস্থিতিতে আমরা 12 মাস ভিখারি? এই অবস্থায় কি করা দরকার বলে কবি মনে করেছেন বা কবি মনে করেন? তো এই প্রশ্নগুলো অনেক সময় ভাঙা ভাঙা প্রশ্ন থাকে। যেমন প্রথম প্রশ্নটার ক্ষেত্রে তোমরা দেখো গোটাটাই 5 নম্বরের, দ্বিতীয়টার ক্ষেত্রে 2+3 এবং তৃতীয়টার ক্ষেত্রে 3+2, এভাবে নাম্বার বিভাজন করা আছে। বিভিন্ন ইয়ারের প্রশ্ন দেখলেই তোমরা বুঝতে পারবে। আশা করি তোমাদের খুব কাজে আসবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করো। ধন্যবাদ।